সিন্ডিকেট আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, এবং পৃথিবীর সব জায়গায় সিন্ডিকেট আছে। কিন্তু আমাদের দেশে জন্মলগ্ন থেকে এই সিন্ডিকেটটা শুরু হয়েছে, এটার রেশটা এখনও ধরে আছে, আমরা কমাতে পারি না। এখন কেন সিন্ডিকেট হয় এবং কেন এটা কমে না? প্রথমত হচ্ছে যে যদি দেশের আইনের শাসন দুর্বল হয়, যদি দেশের জবাবদিহিতা দুর্বল হয়, ইভেন যদি নাগরিকের সচেতনতা যদি কম থাকে, সেটা সিন্ডিকেটের জন্ম দেয়। ধরুন আমি আপনাকে বলি, সিন্ডিকেট করে আমরা তরমুজের দাম বাড়িয়ে দিলাম। এখন আমরা 300 টাকার তরমুজ হয়তো 600 টাকায় খাচ্ছি রমজান মাসে। আমাদের দেশে একটা প্রবণতা আছে যে আমরা খাবোই, খেতেই হবে আমাদের। আমি আর খেলাম না, আমি আমার ডিমান্ডটা কমাই দিলাম, সাপ্লাই নিয়ে বসে থাকবো। একটা সময় দেখা যাবে যে সিন্ডিকেটরা নিজেই লসে পড়ছে, এবং তখন সিন্ডিকেটরা নতুন করে চিন্তা ভাবনা করে ব্যবসাটা কীভাবে করা যায়। সেকেন্ড হল যে আসলে এখানে কিছু লোকের হাতে টাকা আছে, যে টাকা দিয়ে তারা এই সিন্ডিকেটটা তৈরি করে, এবং জনগণটা কিন্তু আম জনতার জন্য না। আমাদের ব্যবসার স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা যে প্রতিটা পদে পদে আপনার অর্থের প্রয়োজন হবে। যেখানে একজন নতুন ব্যবসায়ী যে উঠে আসবে কম মূলধনে, তার পক্ষে আসা সম্ভব না। অতএব মার্কেটে কম্পিটিশনটাও বাড়ে না। অতএব আমরা সারা জীবনই এই সিন্ডিকেটের ভিতরে থাকব, যদি না সরকার এটার প্রতি একটা বিশেষ নজর দেয়। এখন প্রশ্ন আসছে যে সরকার কেন দেয় না? আপনি দেখবেন যে সরকার থেকে যারা নির্বাচিত, তারা এই ব্যবসার সাথে জড়িত। আমি এটা বলছি না যে হয়তো তারাই সিন্ডিকেট করে, কিন্তু একটা ফেলো ফিলিং আছে যে আমার এক বন্ধু এই সিন্ডিকেটের সাথে জড়িত। অতএব তারাও কোনো শক্ত স্ট্যান্ড নিতে চায় না যে সিন্ডিকেটটা ভেঙে যাক। অথবা এমন হতে পারে যে সিন্ডিকেট থেকে এমন কিছু জিনিস বের হয়ে আসে যেটা হয়তো একটা ভেস্টেড গ্রুপের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই লাভজনক, সেক্ষেত্রে তারা একটা উদাসীনতা দেখে। আরেকটা যে প্রবলেম হচ্ছে যে সরকার সে লোকগুলো কিন্তু নাই। যখন এই সিন্ডিকেটটা একদম অ্যাক্রস দি কান্ট্রি হয়ে যায়, তখন সরকারের পক্ষে আসলে লোক নিয়োগ করে এই সিন্ডিকেটকে থামিয়ে রাখা বা চালানো যেতে পারে কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না। অনেকে বলে পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল ম্যানিফেস্টো, হ্যাঁ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ওখানে থাকাটা খুবই জরুরি, কিন্তু সবই ডিপেন্ড করতেছে পলিটিক্যাল উইল অ্যান্ড পলিটিক্যাল লিডারশিপ। যদি পলিটিক্যাল উইল থেকে থাকে যে না, আমরা এই সিন্ডিকেটটা ভাঙবো, ভেঙে মানুষকে ক্রয় ক্ষমতার মধ্যে এই জিনিসগুলো দিব, তাহলে এটা সম্ভব। কাজটা খুব সহজ হবে না এই মুহূর্তে বাংলাদেশের জন্য, বিকজ এই সিন্ডিকেটের ফাউন্ডেশনটা অনেক শক্ত, এবং এটাকে চারিদিক থেকে এটাকে আপনাকে ধরতে হবে। এরকম হচ্ছে যে আপনাকে পলিসি তৈরি করতে হবে। 2, যেটা হচ্ছে যে কম্পিটিটররা যাতে মার্কেটে আসে, মার্কেটে নতুন নতুন ব্যবসায়ী যাতে আসে, সেই সুযোগটা ওপেন করে দিতে হবে। কীভাবে? এই যে আমাদের যে লাল ফিতার দৌরত্ব, সেই লাল ফিতার দৌরত্বটাকে আপনাকে কমায় নিয়ে আসতে হবে, যাতে আরও বেশি লোক এসে ওই ব্যবসার সাথে জড়িত থাকতে পারে। এবং অবভিয়াসলি যেখানে কম্পিটিশন থাকবে সেখানে প্রাইসিংয়ের লো হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা সর্বজন স্বীকৃত একটা মতবাদ। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সরকারের সাথে সাথে জনগণকে সহযোগিতা করতে হবে। যদি আমি মনে করি যে এটা একটা সিন্ডিকেটের কারণে দাম বাড়িয়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে জনগণকে ওই জিনিস ক্রয় থেকে পরিহার করতে হবে। ধরুন এটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলি। আপনি মনে করেন একটা হোটেল ব্যবসায়ী, অথবা আপনি ধরে নেন আপনি একজন কাঁচামাল বিক্রেতা, আপনি ধরে নেন আপনি একজন পোশাক বিক্রেতা। আমি জানি যে আপনি উচ্চ মূল্যে বিক্রি করছেন, যেটা খুব জাস্টিফায়েবল প্রাইস না, আপনি বিক্রি করছেন। আমি সরকারের দিক থেকে গেলাম, গিয়ে তদারকি করলাম, করে দেখলাম যে আপনি ফেয়ার প্রাইসিং করছেন না, আমি আপনাকে পেনাল্টি দিলাম, আমি আপনাকে 20,000 টাকা পেনাল্টি দিলাম।
আপনি কিন্তু সহজে আপনি আমাকে 20,000 টাকা দিয়ে দিলেন, কিন্তু আপনি জানেন যে এই 20,000 টাকা আপনি আগামী 6 মাসের মধ্যে তার দ্বিগুণ আপনি তুলে ফেলতে পারবেন। অতএব তাকে এই 20,000 টাকা দিতে তার কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, বিকজ হি নোজ হিজ বিজনেস। এক, হচ্ছে পচাই নিবে, হয়তো 1,00,000 টাকার জিনিস পচালো, কিন্তু জানে যে এই মুহূর্তে যদি আমি দাম কমাই তাহলে এটা ট্রেন্ড হয়ে যাবে, হয়তো আমি পচাই দিব, কিন্তু পরবর্তীতে আমি যে ব্যবসাগুলো করবো সেই ব্যবসা থেকে আমি পচানোর দামটা আমি তুলে ফেলবো। দ্যাটস এ সিম্পল ইকুয়েশন। এবং এখানেই হচ্ছে বাজার মনিটরিংয়ের চরম ব্যর্থতা। এবং তাদের এই যে যেভাবে তারা চিন্তা করে ব্যবসাটা করে, সেই চিন্তার সাথে সরকারের তদারকিটা ঠিক মিলে না। আসলে এটার জন্য এগিয়ে আমি আপনাকে বললাম যে পলিটিক্যাল উইলের দরকার। আদৌ কি আমরা চাই এটা? আদৌ কি আমরা একটা স্টেবল মার্কেট চাই? আগে সেটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু এই যে প্রাইসিংয়ের যে ওঠানামা, এই ওঠানামা যদি আমাকে কোনোভাবে কোনো না কোনোভাবে সন্তুষ্ট করে, সেক্ষেত্রে আমি চাবো যে প্রাইসিংটা ওঠানামা করি। কারণ এগেইন আমি আপনাকে বলি যে এটার সাথে রিলেশনটা হচ্ছে জবাবদিহিতা, এবং এটা ধরতে গেলে এটা ইস ইন্টার কানেক্টেড হোল জিনিসটাই। যে আপনি এখান থেকে একটা কিকব্যাক পাচ্ছেন, কিন্তু আপনার সম্পদের হিসাব আপনাকে যথাযথ দিতে হয় না। যথাযথ দিতে হয় না বলেই আপনি এটার প্রতি উদাসীন হন। আপনি বিদেশে যান, আপনি কাউকে যদি বলেন আমি আপনাকে 5,000 পাউন্ড দিচ্ছি, আপনি এটা নিয়ে আমার মেয়েকে পাঠিয়ে দেবেন, আমার ছেলেকে পাঠিয়ে দেবেন, সে কখনোই নেবে না। সে যখনই টাকা পাঠাতে যাবে তখন তার কাছে যে প্রশ্ন আছে 5 টাকা তুমি পেলা কোথা থেকে? তা আমাদের এখানে এই যে সম্পদ ক্রয় বিক্রয়, এটার উপরে খুব বেশি আপনাকে জবাবদিহিতা করতে হয় না। এবং এখানে জনগণ না, এখানে ব্যবসায়ীরা নিজেরাই ডিসাইড করে যে এটার দাম কত হবে। এবং যদিও সরকারের একটা কমিশন আছে, কিন্তু সেই কমিশনটা কতটুকু কার্যকর সেটা একটা বিবেচনার বিষয় রাখে। আমাদের দেশে কেউই আইনের মধ্যে না। আবার সেই একই কথায় আমি ফিরে আসি যে আমাদের যে কনজিউমারদের যে পলিসিটা, সেই পলিসিটা নতুন করে দেখতে হবে, নতুন করে রিভিউ করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যেটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এই ইমপ্লিমেন্টেশন আপনি দেখবেন যেখানে জনগণের কিন্তু কোনো সংশ্লিষ্টতা থাকে না। সরকার নিজে পলিসি তৈরি করে, সে নিজে ইমপ্লিমেন্ট করে, এবং কোনো পলিসি কিন্তু জনগণ ইমপ্লিমেন্টেশন মানে সাহায্য ছাড়া প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় না। সেকেন্ড হচ্ছে যে এগেইন আপনার শাস্তির বিধান। আমাদের দেশে কী হয়, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। আপনাকে এমন একটা আইনের জালে ফেলে দিবে, আপনি মাসের পর মাস, বছর পর বছর আপনি আইনি লড়াই করবেন। এই সমর্থন কনজিউমার্স অ্যাসোসিয়েশন নাই, যারা সিভিল সোসাইটি, এই সামর্থ্য সাধারণ জনগণেরও নেই। হয়তো জিনিসটা করে থাকে। সরকার উদ্দেশ্যে বলবো যে আপনাকে কঠোর হতে হবে। ধরুন আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি দেশের নাম উল্লেখ করলাম না। আমি সকালে আমার মেয়ের সাথে নাস্তা করছি, হঠাৎ দেখলাম হন্তদন্ত হয়ে একটা লোক ব্যাগ নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। তা আমার মেয়েটা বলল, বাবা ওই লোকটা কিন্তু ফুড ইন্সপেক্টর। ও কারোর সাথে কোনো কথা বলবে না, সোজা কিচেনে যাবে, কিচেনে গিয়ে সে চেক করবে, চেক করে সে যদি মনে করে যে না এটা নিয়ম মতো খাবার পরিবেশন করা হচ্ছে না, খাবারের স্ট্যান্ডার্ড যেটা তার চেয়ে নিম্নমানের খাবার দিচ্ছে, সে তৎক্ষণাৎ ওটাকে সিলগালা করে দেবে, তার সে অথরিটি আছে। এখন আমাদের দেশে আপনি চিন্তা করেন যে আপনি আইন করলেন, আইন করার পরে আপনি যখন প্রয়োগ করতে গেলেন, যিনি প্রয়োগ করবেন তিনি প্রয়োগ করতে গিয়ে দেখলেন যে যাকে তিনি প্রয়োগ করেছেন উনি ইজ এ ভেরি হাই আপ কারোর পরিচিত, অতএব আপনার ট্রান্সফার হয়ে গেল। সো আপনি একটা কম্প্রোমাইজিং মনিটরিং করবেন এবং কম্প্রোমাইজিং পানিশমেন্টটা দিবেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা হচ্ছে আমার কাছে মনে হয়, আমি স্ট্রংলি বিলিভ করি যে মিডিয়ার একটা রোল আছে। মিডিয়াও কতটুকু স্বচ্ছভাবে সংবাদ পরিবেশন করে, বা কতটুকু ইম্পার্শিয়াল ওয়েতে করে, বা কতটুকু গভীরে গিয়ে করে, সেটা একটা বিষয়। সব মিডিয়াগুলো না,
অধিকাংশ মিডিয়ায় তারা চেষ্টা করে ভালো একটা রিপোর্ট করতে, কিন্তু যদি মিডিয়া যদি নজরদারি করে তাহলে কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো পরিত্রাণ নেই। ধরুন আমি আপনি একটা এক্সাম্পল নেন, আপনি যে কোনো একটা ঘটনাকে আপনি মিডিয়ার সামনে নিয়ে আসেন এবং মিডিয়া যদি কন্টিনিউয়াস প্রপাগান্ডা করতে থাকে ওটার উপরে যদি কোনো নিউজ করতে থাকে, একটা সময় দেখবেন মানুষের পারসেপশন ডেভেলপ করে গেছে। যেমন ধরেন খাবারের স্যালাইন অথবা বিশুদ্ধ পানি। এখন আপনি একটা টং হোটেলে গিয়েও দেখবেন যে আমি পানির মান নিয়ে বলছি না, কিন্তু পানি কিনে খাবে। এটা কেন হয়েছে? এটা মিডিয়ার কারণে হয়েছে। সো মিডিয়াকে খুব খুব প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হবে। সরকারের নতুন করে আইনি কাঠামো তৈরি করার বাইরেও এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার বাইরেও।